নমস্কার, নিউট্রিবল প্রেজেন্ট নিউট্রি আড্ডার এপিসোড 7 আবার চলে এসেছি অনেকদিন পর। আজকের আলোচনা করব আমরা বয়স্কদের জীবনধারায় পুষ্টি ও স্বাস্থ্য। আমাদের নিউট্রি আড্ডায় আজকে আমরা পেয়ে গেছি দেবশ্রী সাধুদি। দিদি এই মুহূর্তে যুক্ত আছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে ওরিয়েন্টাল ইনস্টিটিউশনস অফ হেলথ সায়েন্সে এবং তার সাথে উনি ক্লিনিক্যাল ডায়েটিশিয়ানও। ওয়েলকাম দিদি। শুভ সন্ধ্যা দীপান্বিতা। শুভ সন্ধ্যা। আমার দর্শক বন্ধুদেরও আমি শুভ সন্ধ্যার শুভেচ্ছা জানাচ্ছি, গ্রীষ্মকালীন শুভ সন্ধ্যা। আর যেহেতু আলোচনা আজকে বয়স্কদের নিয়ে, তাই যদি বয়স্ক কোনো শ্রোতা আমাদের সাথে থাকেন তাদেরকেও আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এই অনুষ্ঠানটিতে উপস্থিত থাকার জন্য। তো আজকে আমরা প্রথমেই তোমার কাছে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো, কারণ বয়স্কদের মধ্যে অনেক কিছু আমরা বার্ধক্যকালীন সমস্যা, বিভিন্ন শারীরিক সমস্যা, আমাদের পুষ্টিগত সমস্যা এবং মানসিক সমস্যা, বিভিন্ন সমস্যায় আমরা দেখতে পাই। তো প্রথমেই যেটা তোমাকে আমি জিজ্ঞাসা করব যে বয়স্কদের ক্ষেত্রে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে কোন কোন নিউট্রিয়েন্টের ভীষণভাবে ডেফিসিয়েন্সি দেখতে পাই এবং সেগুলো কেন? বয়স্কদের ডায়েট, এটা হচ্ছে একটা স্পেসিফিক ডায়েট আমরা বলতেই পারি, কারণ একটা ছোট বাচ্চার যেমন হচ্ছে কিছু স্পেসিফিক নিড আছে তার গ্রোথ ডেভেলপমেন্টের জন্য। বয়স হবার পর মানে আফটার 60, এখনকার দিনে বয়স হচ্ছে বিভিন্ন কারণে, বিভিন্ন স্ট্রেসের জন্য বয়সটা একটু আগেই শুরু হচ্ছে মানুষের। তবুও যদি আমি ধরে নিই ওল্ড এজটা হচ্ছে 60 বছর বয়স থেকে শুরু হচ্ছে, যেটাকে আমরা রিটায়ারমেন্ট এজও বলে থাকি। তো সেই সময় নিউট্রিয়েন্ট কিন্তু সবই দরকার, মানে আমাদের অ্যাভেলেবেল প্রকৃতিতে যত রকমের ভিটামিন মিনারেলস রয়েছে সবগুলোই তাদের দরকার। এবার সেটা কতটা, সেটা বয়স অনুযায়ী বা বয়সকালীন যে সমস্ত রোগগুলো হঠাৎ করে দেখা দিচ্ছে, যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন, বা এই গরমকালে এক্সস্টেড হয়ে গিয়ে অনেক সময় আমরা দেখছি সোডিয়াম পটাশিয়াম লেভেলটার ইমব্যালেন্স হলো, মানুষ রাস্তাঘাটে মাথা ঘুরে পড়ে যাচ্ছে। তো এই সবকিছুর কথা মাথায় রেখে ভাবতে হবে যে নিউট্রিয়েন্ট মানে ভিটামিন মিনারেলস আমার সবগুলোই দরকার। এবার যদি আমি লিস্ট হিসেবে বলি যে কি কি খাবো, তাহলে ভিটামিন এ, ডি, ই, কে সবগুলোই আমার দরকার, কোনোটা দরকার নয় এমন আমি বলতে পারছি না। আবার বি কমপ্লেক্সের মধ্যে B1, B2, B3, 6, 12 এগুলোও দরকার। মিনারেলস এর মধ্যে আমার আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম পটাশিয়াম তো তার সাথে থাকছেই, সেলেনিয়াম, জিঙ্ক, এই সব জিনিসই হচ্ছে আমাকে খাবারের মধ্যে রাখতে হবে। এবার কিছু স্পেসিফিক জিনিস আছে, যেমন সোডিয়াম পটাশিয়ামটা যেটা প্রথমেই বললাম আর কি, যে এটার ভারসাম্য যখন বিঘ্নিত হয়, মানুষ মাথা ঘুরছে বা কাউকে চিনতে পারছে না, রিকগনাইজ করতে পারছে না, সেটার জন্য আমাদেরকে এর ব্যালেন্সটা ঠিক আছে কিনা সেটা খেয়াল রাখতে হবে। সেটা তুমি খেয়াল রাখবে কিভাবে, যতক্ষণ না কেউ অসুস্থ হচ্ছে সেটা তো বোঝা যাচ্ছে না। তো একটা মানুষের আমি বলতে পারি যে দুদিন অন্তর বা পারলে প্রতিদিন একটা বয়সের পর, মানে মোটামুটি ওই 60 বছরের পর থেকে, বা যাদের হাইপার টেনশন তার আগেই আছে, তারা যদি প্রত্যেকদিন সন্ধ্যাবেলা একবার করে তাদের ব্লাড প্রেশারটা চেক করে, সেক্ষেত্রে হয়তো শরীরে কিছু সমস্যা হচ্ছে কিনা হয়তো কিছু আন্দাজ আমরা পেতে পারি। মানে পাবোই এমনটা নয়। আমার যদি এখন ম্যাসিভ হার্ট অ্যাটাক হয় বাড়ির বয়স্ক কারু, তার যে কোনো ইন্টিমেশন আমাকে ব্লাড প্রেশার আমার বাড়ির মেশিনটি দেবে এমন কিন্তু কোনো সিওরিটি নেই। বাট আমি চেষ্টা করতে পারি, যদি আমি ব্লাড প্রেশারটাকে মাপি তাহলে অন্তত আমি এটা বুঝবো যে হ্যাঁ একটু ফ্ল্যাকচুয়েট করছে, কিছু একটা সমস্যা, হঠাৎ প্রেশার লেভেল 130-এর ওপরে উঠে গেল, 130/90 এর ওপরে কেন, যার হচ্ছে এর থেকে কমে থাকে, সেখানে কিছুটা সাবধানতা অবলম্বন করা। আর ওই যে লিস্ট ওয়াইজ যতগুলো ভিটামিন মিনারেলস বললাম, মোটামুটি যদি আমরা একটা ব্যালেন্স ডায়েট খাই তাহলে ওগুলো সবই প্রেজেন্ট থাকবে। এগুলোই আমাদের দরকার বাড়ির বয়স্ক মানুষদের জন্য, এটাই আমি বলতে পারি। এবং যেটা এখনকার দিনে দেখা যায় বা আগেকার দিনেও ছিল, যে বয়স্কদের ক্ষেত্রে একটু হাঁটু ব্যথা, কোমরে যন্ত্রণা, অর্থাৎ একটু ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের যে ঘাটতি, অর্থাৎ অস্টিওপোরোসিস এবং অস্টিওম্যালেশিয়া, অস্টিও আর্থ্রাইটিস স্পেশালি, যেটা আমরা সমস্যা দেখি, হাড় ক্ষয়ে যাচ্ছে, মানে অস্টিওম্যালেশিয়াও থাকবে, এটা যে তুমি বলতে পারো না যে থাকবে না। অনেক বয়স্ক মানুষ যারা অনেক অল্প বয়স থেকে অনেক পরিশ্রম করেছেন, এবং দেখা যাবে হয়তো তাদের যদি ডায়েট হিস্ট্রি আমরা চেক করি, যে কোনোদিনই সেভাবে ক্যালসিয়াম, ভিটামিন ডি আর ম্যাগনেসিয়াম এই তিনটে জিনিসের একসাথে কিন্তু ডায়েটের মধ্যে ভারসাম্যটা ছিল না। মানে তারা হয়তো জানতেন না, কিংবা যেভাবে খেয়েছেন তারপরে ক্যালসিয়ামের সাথে ভিটামিন ডি খেতে হয় বা প্যারালালি ম্যাগনেসিয়ামটাও রাখতে হয়, এটা আগেকার দিনে অনেক ডাক্তারবাবু হয়তো এতটা ক্ল্যারিফাই করতেন না, কারণ তখন তো ডায়েটিশিয়ানদের এতটা আধিপত্য ছিল না। আমি মনে করি এখন আছে, বা এখন এগোচ্ছি আমরা সেদিকে।
তো ডাক্তারবাবুরা হয়তো অতটা বুঝিয়ে বলতেন না। তো যখন বুঝিয়ে বলতেন না, সেক্ষেত্রে তো অস্টিওম্যালেশিয়া হয়েছে, দুটো পা পুরো ধনুকের মতন বেঁকে গেছে। আমরা এটা মোটামুটি কলকাতা শহরে বিশেষ করে যারা মোট বহন করেন বা যাদেরকে আমরা পুলি, যারা জল দিয়ে বেড়ায় ভারী, এদেরকে আমরা দেখি কিন্তু এদের পা হাত সবই বেঁকে গেছে। যারা হাতে টানা রিক্সা চালাচ্ছে তাদেরও কিন্তু পা বেঁকে গেছে। তো এরা কি ক্যালসিয়াম ভিটামিন ডি খেত না? নিশ্চয়ই খেত। এরা অনেকেই হচ্ছে দেখা যাবে বাঙালি নয়, অবাঙালি, বা যাদেরকে আমরা বিহারি এরকম অনেক কিছু বলে থাকি। এই মানুষজন কিন্তু হচ্ছে লিট্টি, এটা কিন্তু একটা ফেমাস ফুড, কলকাতার রাস্তার চারিদিকেও পাওয়া যায়। তো তার মধ্যে ছাতু আছে, একদম পিওর হোল হুইট থেকে তৈরি করা হচ্ছে। জিনিসটা কিন্তু নিউট্রিশনাস, বাট সে কতটা খাচ্ছে কিংবা তার ডায়েটের মধ্যে আদৌ প্রোটিন আছে কিনা, এইটা হচ্ছে তিনি জানতেন না, বা জানলেও তার কাছে গুরুত্ব ছিল না। সেই জন্য তখনও অস্টিওম্যালেশিয়া ছিল, এখনো অস্টিওম্যালেশিয়া আছে। তার সাথে এখন যেটা হচ্ছে সেটা মহিলা বা পুরুষ সব বয়স্ক মানুষদের ক্ষেত্রে, মানে আমরা যদি জেঠু জেঠিমা দিদিমা ঠাকুমা এদের সবাইকে দেখি, তো সেখানে দেখবো আমার অস্টিওম্যালেশিয়াও হচ্ছে, অস্টিও আর্থারাইটিসও হচ্ছে। এবার এই অস্টিও আর্থারাইটিস যেটা সমস্যা সবসময় বোঝা যায় না যে কার হবে বা কার হবে না। আমার ব্যক্তিগতভাবে দেখা অস্টিও আর্থারাইটিস কিন্তু কম বয়সেও হচ্ছে, এবং সেক্ষেত্রে ব্যালেন্স ডায়েটের অভাব। তুমি যদি পেশেন্টকে পরবর্তীকালে দেখো, মানে যার অলরেডি ডিটেক্টেড অস্টিওআর্থারাইটিস হয়েছে, সেই মানুষটাকে যদি তুমি দেখো, সে দেখবে হয়তো খুব রোগা। সে বলবে আমি তো কোনোদিন এত কিছু কাজ করি না। কিন্তু এই যে রোগা, তার সেই রোগাটা, আমি তাকে রোগা বললাম, মানে আমি হিউমিলিয়েট করছি না, বাট সে রোগা। এবার যদি রোগাটাকে আমি অ্যানালিসিস করি, তাহলে দেখবো তার আইডিয়াল বডি ওয়েটও নেই। আইডিয়াল বডি ওয়েট যখন কোনো মানুষের নেই, তার মানে সে নিশ্চয়ই প্রপার ডায়েটের মধ্যে নেই। এবার প্রপার ডায়েটে যখন সে থাকছে না, তার মানে তার দিকতে যতগুলো বোনস রয়েছে, যতগুলো জয়েন্টস রয়েছে, তার মাঝখানে যে ফ্লুইডটা রয়েছে সেটা যদি ঠিক মতন না থাকে, তাহলে সেই ফ্লুইডটা যখনই কমছে, দুটো হাড়ে ঘষা খাচ্ছে। দুটো হাড় ঘষা খেলেই সেই জায়গায় ব্যথা হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, সেটাকে একটা সোয়েলিং বলতে পারি, যেগুলো আমরা বলে থাকি টার্মগুলো। তো সেটা আমার হাতের কবজিতে হতে পারে। মানে মাসিমা জেঠিমা পিসিমারা যারা প্রচুর শিলে মশলা বাটে, তাদের ক্ষেত্রে কিন্তু এই হাতগুলো একটু বেঁকা বেঁকা হয়, গাঁটগুলো একটু ফুলে গেছে, বেঁকে গেছে, কবজিতে প্রচুর ব্যথা, কোমরে এত যন্ত্রণা, সোজা হতে পারেন না, মানে একটা দিক হেলে গেছেন, মানে হেলেই আছেন, উনি ওইভাবেই কাজ করছেন। হাঁটুর ব্যথায় সবসময় বসলে উঠতে পারছেন না, উঠলে বসতে পারছেন না। বা খুব কমন যেটা বোঝা যায় সেটা হচ্ছে বয়স্ক মানুষরা দেখবে মোটামুটি ইন্ডিয়ান টয়লেট, মানে পটি করার জন্য ইন্ডিয়ান প্যান ইউজ করে। তারা একটা বয়সের পরে কিন্তু ইন্ডিয়ান প্যানে আর বসতে পারছে, তখন তারা বাধ্য হচ্ছেন কমনটা ইউজ করতে। তো সেই জায়গা থেকে কিন্তু আমরা বুঝতে পারবো এদের কিন্তু অস্টিওআর্থারাইটিস, বাট এটা ডাক্তারবাবুর কাছে যাবে না, ডায়েটিশিয়ানের কাছে যাবে। তাহলে এই ডিজিজটা কি? বয়স হওয়ার সাথে সাথে হাড়গুলো ব্যবহার হয়ে হয়ে ক্ষয় হয়েছে। তার মানে এটা ওয়ান কাইন্ড অফ ডিজেনারেটিভ ডিজিজ। এটা হলে আমার ব্যথা হবে, আমার হাঁটাচলা করতে, পা ভাঁজ করতে, হাত ভাঁজ করতে, কাজ করতে, জামা কাপড় নিকড়াতে, সবেতেই আমার কষ্ট হবে। এবার অস্টিওপোরোসিস যদি তুমি ভাবো, নর্মাল আমরা সবাই যারা হচ্ছে ফিজিওলজি কেমিস্ট্রি বুঝি, পোরোসিস কথার মানে হচ্ছে সেখানে কিছু পোর্স, ফুটো, ছিদ্র দেখা দিয়েছে। সোজা বাংলায় আরো ভালো করে বলা যায় হাড়গুলো ঝামা পাথরের মতন হয়ে গেছে। এটা, এই কথাটা হচ্ছে বয়স্ক মানুষ থেকে কম বয়সী সবাই বোঝে যে ঝামা পাথর মানে হচ্ছে যেটার গায়ে বেশ সুন্দর ছোট ছোট ছিদ্র থাকে। এখনকার দিনে আমরা যারা পেডিকিওর ম্যানিকিওর করাই, আমাদের পার্লারে গেলে হচ্ছে ওই রকম একটা স্টোন দিয়ে পা ঘষে পরিষ্কার করে দিচ্ছে, তো যে স্টোনটা ইউজ করা হয় ওই রকম ধরনের অরিজিনাল ঝামা পাথর দেখতে হয়। তো আমাদের পায়ের হাড়গুলো বা হাঁটুর হাড়, যে কোনো জয়েন্টের হাড় হচ্ছে ওই রকম ছিদ্রযুক্ত হয়ে যাচ্ছে। তো এখানেও আমি বলতে পারি যে বোন মিনারেলাইজেশন ডেন্সিটি যেটা, সেটা মানে সেই বোনের হাড়ের ঘনত্ব কমে যাচ্ছে। সোজা কথায় বললে হচ্ছে হাড়ের ঘনত্ব কমে যাচ্ছে। তো এগুলো কেন হচ্ছে? ওই যে শুরুতে বললাম যে সবাই জানতো না ক্যালসিয়াম ভিটামিন ডি আর ম্যাগনেসিয়াম আমার লাগবে কি লাগবে না, এটা যেমন জানতো না, তার সাথে হচ্ছে যে ছেলেদের ক্ষেত্রে বিশেষ করে স্মোকিং রেকলেসলি, সারাদিনে কতটা খাচ্ছে, 1 প্যাকেট খাচ্ছে নাকি 2 প্যাকেট খাচ্ছে জানে না, সেটা বিড়িও হতে পারে, সিগারেটও হতে পারে, যে কোনো কিছু। এক্সেস অ্যালকোহল কনজাম্পশন, ওজন বাড়ছে, মানে ভুঁড়ি বাড়ছে, কোমরের চওড়া, কোমর ক্রমশ চওড়া হচ্ছে, এগুলো কোনোটাই তারা যখন খেয়াল করছে না, আস্তে আস্তে তো সেই প্রেশারটা আমার বডির লোয়ার পোর্শনেই পড়ছে, এবং তারপরে আমার অস্টিওম্যালেশিয়া হতে পারে, অস্টিওপোরোসিসও হতে পারে। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে যখন ক্ষয় রোগটা আমার ধরছে, তখন আমার অস্টিওআর্থারাইটিসও থাকছে। আর যদি ব্যালেন্স ডায়েট, মানে ক্যালসিয়াম ভিটামিন ডি আর আদার নিউট্রিয়েন্ট আর আদার প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট যেগুলো আমার দরকার, সেগুলো যদি ডায়েটে না থাকে, তাহলেও কিন্তু আমার অস্টিওআর্থারাইটিস হতে পারে।
সেটাও আমার যে কোনো বয়সেই শুরু হতে পারে। এখনকার দিনে আমার দেখা আমি অল্প বয়সে অনেকের মধ্যে দেখেছি, মানে 35-40 থেকে ছেলে বা মেয়ে অনেকের মধ্যে এই জিনিসটা হচ্ছে। তাহলে এক্ষেত্রে ডায়েটে আমরা কোন কোন খাবারগুলোকে জোর দেবো বা রাখবো? ডায়েটে কোন কোন খাবারগুলোকে জোর দেবো বলতে গেলে কিন্তু আমি বলতে পারি দুধ জাতীয় খাবার যদি খাওয়া সম্ভব হয়। মানে বয়স হয়ে যাওয়ার পরে তো অনেক রকমের রেস্ট্রিকশন, যদি মানে সুগারটা ডায়াবেটিসটা যদি আনকন্ট্রোল থাকে, সেখানে মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্ট খেলে কিন্তু সেটা আরো খারাপের দিকে যাবে। এটা হয়তো অনেক সময় আলোচনা হয় না বা বলা হয় না, ডাক্তারবাবুরা বলেন না, কিন্তু এই ঘটনাটা ঘটে। তো সেই দিক থেকে দেখতে গেলে আমি মিল্ক প্রোডাক্টের মধ্যে হয়তো দই দিলাম, ছানা দিলাম, যার ছানা হজম হচ্ছে না সে হচ্ছে টোফু খাবে। ভিটামিন ডি যদি আমার পুরো ডিমটা খাওয়া সম্ভব না হয়, কোলেস্টেরলের সমস্যা আছে, আমি খেতে পারছি না, আমার কুসুমটা খেলে হচ্ছে হজম হচ্ছে না, এরকম যদি কিছু সমস্যা থাকে, কিংবা অলরেডি হার্টের কোনো প্রবলেম হয়ে রয়েছে, সেক্ষেত্রে তাকে তো আর রোজ আমি খেতে বলতে পারবো না ডিমের কুসুমটা, সে জায়গায় ডিমের সাদা অংশটা তিনি যদি খান, বা হচ্ছে ছোট মাছ খাবেন যেগুলোর মধ্যে আমি ক্যালসিয়াম, ভিটামিন ডি, ফসফরাস, ম্যাগনেসিয়াম সবগুলোই খাবো। এগুলো হচ্ছে যে রোজের খাবারের মধ্যে এইগুলো মোটামুটি রাখলে চলবে। আর লিফি ভেজিটেবলস যা কিছুর মধ্যে ক্যালসিয়াম আছে সেগুলো শাকসবজি, পালং শাক, কচু, এগুলো খাওয়া যেতে পারে। এবার মানুষের চয়েস, এখানে আমি বলে দিলাম মানুষ খাবেন এমনটা নয়, প্রত্যেকে হচ্ছে যে যা চয়েস ওয়াইজ যার যেটা সুটেবল সেটা খাবে। যদি কন্ডিশন ভীষণ খারাপের দিকে যায়, অবশ্যই একজন আপনি হাড়ের যিনি ডাক্তার বিশেষজ্ঞ তাকে দেখান, পরামর্শ নিন। যদি সাপ্লিমেন্ট দরকার হয়, ক্যালসিয়াম যদি সাপ্লিমেন্ট দরকার হয়, ভিটামিন ডি সাপ্লিমেন্ট যেটা উইকলি ডোজ হিসেবে আমাদেরকে খেতে হয়, হয়তো দেখা যাবে পরপর 3 মাস খাবার পর তিনি ওভারকাম করলেন। কারণ ভিটামিন ডি ডেফিসিয়েন্সির জন্য যেমন হচ্ছে ক্যালসিয়াম অ্যাবজর্পশন হবে না, একইভাবে হচ্ছে ভীষণ রকম মাসেল ক্র্যাম্পিং হবে, ব্যথা হবে, হাঁটতে গেলে পায়ের পিছনের দিকে ব্যথা, থাইয়ের পিছনের দিকে ব্যথা, পেশিতে ভীষণ টান ধরছে, এটা যে কোনো বয়সেই হতে পারে। এটা মেয়েদের মধ্যে অনেক বেশি, ছেলেদের কিছুটা হচ্ছে কম। কিন্তু এটা ডাক্তারবাবুদের দেখালে, ওষুধ খেলে আমরা খুব খারাপ অবস্থা থেকে একটা জায়গায় এসে স্টে করব, তারপর আমাকে ডায়েট মেনটেন করে সেটাকে মেনটেন কন্ডিশনে রাখতে হবে, এবং তার জন্য আমাকে সবগুলোই খেতে। একদমই তাই। এবং মানে তুমি যেটা বলে যে অস্টিও আর্থারাইটিস বা অস্টিওপোরোসিস কিন্তু সবসময় যে ওজন বেশি থাকলেই হবে সেটাও নয়। আমিও অনেকে দেখেছি যারা কিন্তু মধ্যবয়সী বা ইয়াং কিংবা হচ্ছে যে রোগা, হ্যাঁ, সেক্ষেত্রে মানে 13-14 বছর বয়সী ছেলে মেয়েদের মধ্যেও কিন্তু অনেক সময় অস্টিও আর্থারাইটিস হচ্ছে, এবং সেটা সেই সময় না প্রথম হয়তো দেখা যাচ্ছে খালি ব্যথা করে, অনেক সময় ডাক্তার বাতের ব্যথাও বলছে, কিংবা এমনি হয়তো ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি সেই জন্য হাড়ের ব্যথা, আবার অনেক সময় বলে গ্রোথ পেন। এগুলো কোনোটাই, সবটাই হচ্ছে আন্দাজ, এটার কোনোটাই হচ্ছে অ্যানালিসিস করে দেখা হয় না। তো আমার যদি কাছাকাছি কোনো ক্লিনিকে কোনো সময় বোন ডেনসিটি টেস্ট হচ্ছে এরকম কোনো অপশন থাকে, আমাদের উচিত ফ্যামিলি শুধু সবাই গিয়ে একবার সেই টেস্টটা করানো। অনেক সময় বিভিন্ন কোম্পানি আজকাল করে, ফ্রিতে এই টেস্ট গুলো করে দেয়, তাতে অন্তত বোঝা যায় যে বোন ডেনসিটি কি জায়গায় রয়েছে। বা আমাদের মতন ডায়েটিশিয়ান যারা, আমাদের ক্লিনিকেও হচ্ছে অনেক সময় এইসব ব্যবস্থা আছে যেখানে আমরা পেশেন্টের বোন ডেনসিটি চেক করে দিতে পারি। তো আমাদের কাছে এলেও আমরা সেই চেকটা করে বলতে পারবো যে হ্যাঁ কোন জায়গায় রয়েছে কন্ডিশনটা, বা তার কি সাপ্লিমেন্ট দরকার, কি ফুড দরকার, কি লাইফস্টাইল সে মেনটেন করবে, এগুলো আমরা বলতে পারি। এবং আরেকটা যেটা তুমি ডায়াবেটিস এর কথা একটা বললে, যেটা এই মুহূর্তে ছোট থেকে বড় কারোর বয়স সীমা নেই, যেখানে সব জায়গাতে আমরা ডায়াবেটিস কে দেখতে পাচ্ছি। তো বয়স্কদের মধ্যে চাইল্ডিস ব্যাপারটা তো অনেক বেশি, মানে যেটা আমরা পরবর্তীকালে দেখতে পাই বয়স্কদের মধ্যে, আমি অনেক পেশেন্টের দেখি। তো এই সময় যারা ডায়াবেটিক পেশেন্ট, অনেকের মধ্যে সুগার ক্রেভিংসটা প্রচন্ড হয়। তো এটা আমার তোমার কাছে প্রশ্ন যে যারা ডায়াবেটিক এবং বয়স্ক, তো তাদের সুগার ক্রেভিংসটাকে আমরা কিভাবে নিজেদের কন্ট্রোল করতে পারি? প্রথম কথা হচ্ছে সুগার ক্রেভিং এমন একটা জিনিস তুমি আমি বা বয়স্ক মানুষ কেউই হচ্ছে কন্ট্রোল করতে পারে না। মানে এটা তাকে মোটামুটি শাস্তি দেওয়া হয় যে তুমি গরম রসগোল্লা খাবে না, শীতকালে নলেন গুড়ের রসগোল্লা খাওয়া চলবে না, খাবার রুটি খেয়েছে রাত্রিরে তারপরে একটু মিষ্টি দরকার চলবে না। মানে শুধু না 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 এর চাপে পড়ে বয়স্ক মানুষদের জীবন হচ্ছে অতিষ্ঠ, তারা বাড়ির মানুষের প্রতি তিতিবিরক্ত, যে খেতে দিলে তো এই আমাকে ছেলে বউও খেতে দিচ্ছে না, আমার স্ত্রীও আমাকে খেতে দিচ্ছে না, বা একজন স্ত্রীও মনে করেন আমার স্বামী সারাদিন আমার পিছনে খিটখিট করছে খেতে দিচ্ছে। বা আরেকটু বয়সে দেখা যাবে যে ছেলে বউ নাতি নাতনি সবাই দাদু দিদা ঠাকুমা সবাইকে বারণ করছে খেও না খেও না খেও। তো এত না কেন? উনি জানেন যে ওনার সুগার, কিন্তু ওনার ব্রেন কি জানে ওনার সুগার? ব্রেন তো জানে। ব্রেন তো একটা খাবারই বোঝে, সেটা হচ্ছে গ্লুকোজ।
তো সে গ্লুকোজ খাবে। তো সে খাবে কোথায়? সে তো বলছে না আমাকে রসগোল্লা দাও, সে বলছে আমি মিষ্টি খাবার। তার মানে আমাকে রসগোল্লা খেতে হবে, এটা আমার সাইকোলজি, আমার মন চাইছে। আমি সামনে দেখছি গরম রসগোল্লা আছে, আমি খাবো না? এটা কন্ট্রোল করে যারা ডায়েট করছি আমরা, বা ডায়েটের মধ্যে থাকি, বা আমরা যারা ডায়েটিশিয়ান ফিগার মেনটেন করবো ভাবি, তারাও কিন্তু এটা ভাবি যে ঠিক আছে একদিন রসগোল্লা খেয়ে নি, কালকে একটুখানি বেশি হেঁটে নেবো, যা ক্যালোরি গেইন করছি সেটা লস হয়ে যাবে। তো একজন বয়স্ক ঠাকুমা দিদিমার পক্ষে সেটা সম্ভব নয়। তো এটা হয় কেন? সাধারণভাবে যদি গ্রেলিন হরমোন সেটা যদি আমার শরীরে বেড়ে যায়, তখন হচ্ছে আমার সুগার ক্রেভিং বাড়বে, এবং সেটা আমার ব্রেন জানছে না, তাই ব্রেন আমাকে গ্লুকোজ দাও করে হচ্ছে শরীরে সিগন্যাল দিচ্ছে। যখনই সে সিগন্যাল দিচ্ছে, তার সাথে সাথে আমার বডি কিন্তু, যদি আমি অ্যানালিসিস করি, দেখতে পাবো ডেফিসিয়েন্সি আছে। কিসের ডেফিসিয়েন্সি? রিসেন্ট রিসার্চ বলছে যে প্রোটিন ডেফিসিয়েন্সি যদি তোমার ডায়েটে থাকে, তাহলে তোমার সুগার ক্রেভিং বাড়বে। তার মানে সেই মানুষটিকে আমি হচ্ছে মাছ, মাংস, ডিম সবই রেস্ট্রিক্টেড করে দিচ্ছি, খেও না, রাতে খেও না, হজম হবে না, দিনে বেশি খেও না, হজম হবে না, তুমি প্রোটিন বেশি খাচ্ছ কেন, তোমার তো কোনো কাজ নেই, তুমি তো শুয়ে বসে আছো, তোমার হজম হবে না, মানে তাতেও না। সে হয়তো বলছে আমাকে একটা চিকেনের লেগ পিস দাও, তাতেও বলেছে না হজম হবে না, তোমার চিকেনের লেগ পিস কে খাস নেই, তুমি হচ্ছে একটা নেকের পিস খাও, কিংবা হচ্ছে যে ছোটখাটো একটা কিছু ব্রেস্ট পোর্শন মাংসর যেটা আর কি, সেই পোর্শনটা খাও, এরকম কিছু আর কি, যে আমরা তাকে একটু আধটু খেতে বললাম। আমি ভুলও বলতে পারি, তা বাড়ির লোকে অন্য কিছুও বলতে পারে খেতে, প্রত্যেক বাড়ির আলাদা আলাদা চয়েস, আলাদা আলাদা খাবার দাবার। তো অ্যানালিসিস করলে দেখা যাবে যে এই প্রোটিনটা ডেফিসিয়েন্সি, কিংবা এমনও একটা জিনিস হচ্ছে যে সে সারাদিনে যে খাবারটা খায় সেটা ব্যালেন্সড না, তার পেট ভরছে না, কিংবা তার সাইকোলজিক্যাল স্যাটিসফ্যাকশন আসছে না। এখান থেকে যে জিনিসটা হচ্ছে না, সে লুকিয়ে খাবার খাবো, বাড়ি থেকে বেরিয়ে চলে গেলাম, বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে এই জিনিসটা দেখা যায়। তো তারা বাড়ি থেকে বেরিয়ে গিয়ে বাইরে মিষ্টির দোকানে মিষ্টি কিনে খেলে, কিংবা হচ্ছে কচুরি, ঘুটকে কচুরি, তারপর হচ্ছে ধরো ভাজা মিষ্টি যেমন জিলিপি, অমৃতি, গজা, এই জিনিসগুলো তারা খেয়ে নিচ্ছে। এবার এটা খাওয়া মাত্রই যে সঙ্গে সঙ্গে আমার সুগার লেভেল বেড়ে যাচ্ছে এমনটা কিন্তু না, কিন্তু এই ভাজা খাবার জন্য অনেকটা ফ্যাট গেল, সেই ক্যালোরিটা বাড়লো, সেখান থেকে আমার সুগার লেভেল বাড়ছে। কারণ ওই ব্রেন চেয়েছে খেতে হবে, তাই সে খেয়েছে, এবং ব্রেন চেয়েছে তো আমরা বারবার বলতে পারি না, একটা কোথাও কেমিস্ট্রি কাজ করছে, দ্যাট ইজ দ্য গ্রেলিন হরমোন, সে হচ্ছে যত সমস্যাটা তৈরি করছে। তো এবার ওটাকে কন্ট্রোল করতে গেলে আমাকে সারাদিনে মোটামুটি সব খাবারগুলো নির্দিষ্ট মাত্রায়, নির্দিষ্ট মাপে খেতে হবে, ডায়েটের মধ্যে ফ্রুটসটাকে রাখতে হবে, যাতে একটা সাউন্ড স্লিপ হয় সেই মানুষটার, সেটা দেখতে হবে। তার জন্য তাকে শুয়ে বসে থাকলে হবে না, তাকে বলতে হবে যাও বিকেলবেলা হেঁটে এসো, ঘুরে এসো, সাইকেল চালাও, তুমি কোনো একটা পার্কে গিয়ে হাঁটো, মানুষের সাথে গল্প করো, টিভি দেখো, যাতে তার বেশি এনার্জি জমে না থাকে। সেটা যদি ইউটিলাইজ হয়ে যায়, তবেই হচ্ছে তার রাত্রিরে ঘুমটা আসবে। যদি প্রপার ঘুম হয়, পর্যাপ্ত মাত্রায় সে যদি জল খায়, আর কোন রকম মিল সে স্কিপ করছে না, বা সে খাচ্ছে না, এমন যে ভালো লাগছে না খেলো না বলে বাড়ির লোকও তাকে আর কিছু অন্য কিছু অল্টারনেট দিল না, এটা যদি না করে, অ্যান্ড ইজিলি ডাইজেস্টেবল প্রোটিনটা যদি তাকে তার প্রত্যেকটা খাবারের সাথে অল্প অল্প পরিমাণে দিতে থাকে, তাহলে তার এই সুগার ক্রেভিংটা কিন্তু মানে সুগার ক্রেভিং প্রিভেন্ট করতে গিয়ে যদি সুগারি ফ্রুটস খায়, সেক্ষেত্রে সেটা কি ডায়াবেটিক পেশেন্টের জন্য মানে কার্যকরী? না, সুগারি ফুড বলতে আমি এখন বললাম যে একটা দুটো আম খেয়ে নিই, মানে আমি ধরো আপেল বা কলা এই জাতীয় যদি কিছু খেয়ে ফেলে, সেক্ষেত্রে একদম এমটি স্টমাকে না খাওয়াই ভালো। এটা আমার মতামত, যে একটা কিছু ফাইবার কন্টেনিং ফুড, যাতে একটু ফাইবার বেশি আছে, হতে পারে সেটা স্প্রাউটসও খেলো, হ্যাঁ, যদি মানে হ্যান্ডফুল অফ স্প্রাউটস, তার সাথে হচ্ছে যে সে একটা কলা খাচ্ছে বা একটা আপেল খাচ্ছে, আপেলটা খেতেই পারে, কোনো অসুবিধা নেই, এরকম যদি খাওয়া যায় তো সেক্ষেত্রে ঠিক আছে। ওরকম মানে খাওয়া মাত্রই সুগার লেভেলটা স্পাইক দিয়ে দেবে না, একদম বেড়ে গেল সেই জিনিসটা কিন্তু হবে। আচ্ছা, আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে যে এই যে তুমি একটু প্রথমে একদম বললে যে আমাদের ব্রেন চাইছে, তো এই মেন্টাল হেলথ অ্যান্ড আমাদের গাট হেলথ দুটো তো একে অপরের সাথে ভীষণভাবে কানেক্টেড। তো সেটা তোমার মতে কিভাবে কানেক্টেড, বা আমাদের সেক্ষেত্রে আমাদের কিরকম খাদ্যাভ্যাস হওয়া উচিত? কিন্তু বেশ মজা, মানে কিভাবে পেটের সাথে মাথার যোগটা কোথায়, মানে চোখে দেখে তো মনে হয় আদতে কোনো যোগাযোগ নেই, খাবো পেটে, তার আবার মাথা কি বলবে। কিন্তু যদি একটুখানি অন্যরকম চিন্তা ভাবনা করি, দেখো, তাহলে হচ্ছে যে মানুষের মন জয় করার একমাত্র উপায় হচ্ছে তাকে তুমি যদি ভালো খাবার, এবার ভালো খাবার খাওয়ালে সে খেয়ে খুশি হলো, তার মন শরীর সবকিছু পরিতৃপ্তি পেলো, তখন তার ব্রেন সিগন্যাল দেবে তাহলে আমাকে ভালো খেতে দিয়েছে, অতএব আমার কাছে ভালো মানুষ। বাট তুমি আমি যদি সেই কাজটা না করি,
আমরা হচ্ছে খুব মানে ওই চিরতার জল, উচ্ছে সেদ্ধ, করলা সেদ্ধ এইসব দিলাম, তো আমি তুমিও হচ্ছে তার কাছে তেতো হয়ে গেল। মানে তার ব্রেন এই সিগন্যালই দিচ্ছে, দূর এ এসছে সকালবেলা এক গ্লাস কিছু একটা নিয়ে এসছে এরকম সবুজ সবুজ, মানে এ তো ওই চিরতার জলই এনেছে বা ওই উচ্চ সেদ্ধ জল এনেছে, এরকম কিছু ভাব। তার মানে আমার কিন্তু মাথার কোথাও একটা কানেকশন আছে, সেটা পেটে যদি আমার ভালো জিনিস যায় তার রিয়াকশন তো ভালোই হবে। তোমাকে যে তুমি ঝাল খেতে পারো না, যদি তোমাকে প্রচুর ঝাল খাওয়ায়, তুমি তো তাকে সত্যি সত্যি দু চারটে খারাপ কথা বলবে যে আমি খেতে পারি না, জেনেও তুমি দিলে, তুমি চাও আমি খাই না, এরকম কিছু একটা ব্যাপার। তো বয়স্ক মানুষদের ক্ষেত্রে ব্যাপারটা মোটামুটি সেরকম। মাথা প্রথম থেকে বুঝছে না, পেট বুঝছে। পেট যখন খাবারটা পাচ্ছে সে তখন বুঝলো যে হ্যাঁ ঠিক আছে, আমি খাবারটা খেয়ে স্যাটিসফাইড। যে মুহূর্তে সে স্যাটিসফাইড সেই মুহূর্তে আমাদের একটা হ্যাপি হর্মোন, তো সেই হ্যাপি হরমোনের নাম, এখানে হয়তো সবাই সেটা জেনে বিশেষ কিছু লাভ নেই যারা বয়স্ক মানুষ রয়েছেন, কিন্তু হ্যাপি হরমোন তো সিক্রিট হয়। সেই যে হ্যাপি হরমোনটা যখন আমার গাট থেকে মানে পেটের ভেতর থেকেই সিক্রিট হচ্ছে, দ্য সেরোটোনিন, মানে এ আমাকে তোমাকে খুশি দিচ্ছে, তো সেরোটোনিন যখন সিক্রিট হলো তারপর সেটা ব্রেনে একটা সিগন্যাল দিল, ব্রেন তখন বললো যে না ঠিক আছে তাহলে আমি স্যাটিসফাইড। তো এই স্যাটিসফ্যাকশনটা দিচ্ছে কে? যারা আমার ইন্টেস্টাইন, আমার স্টমাক বা আমি জিআই সিস্টেম যদি টোটালটাকে ধরি, কোনো পোর্শন আলাদা করে বলছি না, তার মধ্যে যে গুড ব্যাকটেরিয়ারা রয়েছে তারা হচ্ছে এই সিগন্যালটা ব্রেনে দিয়ে দিল। ব্রেন তখন বললো বেশ ঠিক আছে, এই যখন আমাকে সিগন্যাল দিয়েছে তার মানে আমি স্যাটিসফাইড। তার মানে গাট ব্রেন রিলেটেড। তুমি ভালো খেয়েছো তাই তোমার সেরোটোনিন সিক্রিট হয়েছে, তুমি খুশি হয়েছো তাই তোমার ব্রেন সিগন্যাল দিয়েছে। এটা কিন্তু উচ্ছে সেদ্ধ দিয়ে ভাত খেলেও তোমার কিন্তু এইটা হতে পারে, কারণ তুমি যদি উচ্ছেটা ভালোবেসে খাও। আবার হয়তো দেখা গেল তোমাকে কিছুই সেরকম দেওয়া হলো না, মুসুর ডাল সেদ্ধ, দুটো রুটি, এক প্লেট সালাড দেওয়া হলো, তুমি তাতে হচ্ছে মেন্টালি বা হচ্ছে সাইকোলজিক্যালি ফিজিক্যালি সব দিক দিয়ে তুমি স্যাটিসফাইড, সেখানেও তোমার সেরোটোনিন সিক্রিট হবে। আর তোমার আমার মতন মানুষ যারা আমরা এখনো পর্যন্ত নিজেদেরকে ফিট বলে মনে করছি বা আমাদের যাদের এখনো এজিং স্টার্ট হয়নি, আমরা কিন্তু এক প্লেট বিরিয়ানি খেয়ে সেরোটোনিন সিক্রিট করতে পারি, আমাদের আর অন্য কিছু লাগে। আবার প্রচন্ড গরমে কিছু দরকার নেই, সারাদিন কিছু খাইনি, 2 গ্লাস লস্যি খেয়েছি, তাতেও সেরোটোনিন সিক্রিট হচ্ছে। তো যেখানে যেখানে আমার পেট ফিল করছে যে আই এম হ্যাপি, দেন আমার ব্রেনও আমাকে বলছে ইয়েস ইউ আর। এটাকেই আমি বলতে পারি যে হ্যাঁ মেন্টাল হেলথ বা গাট ব্রেন একটা রিলেশন আমার রয়েছে। আমার ব্যাকটেরিয়ারা যারা আমার বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া, গুড ব্যাকটেরিয়া, তারা যদি গুড সিগন্যাল দেয় আমার ব্রেন সেই মতনই কাজ করে। তো এই গাট হেলথ আর মেন্টাল হেলথ কে মেনটেন করার জন্য কি এমন কিছু নিউট্রিয়েন্ট আছে যেটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে? হ্যাঁ মানে সেরকম বলতে গেলে আমরা কিছু স্পেসিফিক ফুড খেলে একটু স্যাটিসফ্যাকশন পাই, যে স্যাটিসফ্যাকশনটা পাওয়ার জন্য আমাদের হচ্ছে যে কিছু খাবার স্পেসিফিক খাবার খেলাম, আমাকে ভালো গুড সিগন্যাল দিল, তার জন্য আমার গাট হেলথ মেনটেন হচ্ছে আর আমি হ্যাপি থাকছি বা আমার হচ্ছে স্যাটিসফ্যাকশন হচ্ছে। সবটাই তো হ্যাপি ব্যাপারটা নয়, স্যাটিসফ্যাকশন হলেই তুমি হচ্ছে হেলদি থাকবে। সেক্ষেত্রে আমি বলতে পারি ফাইবার রিচ ফুড এটা দেওয়া যেতে পারে, যে কোনো রকমের ফাইবার, সেটা তোমার রুটি তরকারিও হতে পারে বা হচ্ছে শীতকালে পালক পনির দেওয়া হলো বা পালক শাক দিয়ে অন্য কিছু ডাল পালং দেওয়া হলো, তার সাথে হচ্ছে একটা চাপাটি দেওয়া হলো, চাপাটির মধ্যে হচ্ছে কিছু ভেজিটেবলস আছে বা হচ্ছে মেথি আছে, ধনিয়া পাত্তা আছে, এরকম কিছু অ্যাড করে একটা রুটি চাপাটি বানানো হলো ডাল দিয়ে, মিক্স ভেজ বা হচ্ছে ভেজ ডাল, এরকম কিছু বা কিছু যদি না হয় রাজমার তরকারি দেওয়া হলো, এটা দিয়ে খেলে তাহলে হচ্ছে প্রোটিনও যাচ্ছে ফাইবারও যাচ্ছে, তুমি একটা কমপ্লিট মিল পেলে, তুমি হ্যাপি কন্ডিশনে থাকছো। আরেকটা হতে পারে সেটা হচ্ছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এরকম। তা এবার এটা আমি কোথায় পাবো? এরকম মনে হতে পারে যে কোনো মাছের মধ্যে আমি পেতে পারি, শিয়া সিড, ফ্ল্যাক্স সিড, এগুলো এখন খুব পপুলার, এগুলোর মধ্যেও পাওয়া যাবে। আরেকটা হচ্ছে আমাদের শহরতলি, বড় শহর, ছোট শহর, সব জায়গাতেই গুরজাউলি মাছ পাওয়া যায়, ইন্ডিয়ান স্যালমন যেটাকে আমরা বলে থাকি। তো এই গুরজাউলি মাছ হচ্ছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের একটা খুব ভালো সোর্স। তো এটা যদি খাওয়া যায় সেক্ষেত্রে ভালো। এবার প্রশ্ন আসতে পারে সামুদ্রিক মাছ সোডিয়াম লেভেল হাই, তো আমি তো রোজ খাচ্ছি না, মাঝে মধ্যে যদি কোনোদিন খাই আমি এটা খেতে পারি। এবার যার হচ্ছে হাইপারটেনশন বা আদার ইস্যুস রয়েছে অবভিয়াসলি আমি তাকে বলবো যে না খাওয়াই ভালো, নর্মালি ছোট মাছ খাও, আদার্স সিডস গুলো খাও, সেখানেও দেখতে হবে যদি কিডনির বিশেষ কিছু সমস্যা থাকে সিডস কতটা খাবে বা কি খাবে সেটা পরামর্শ নিয়ে খেতে হবে। সেফ সাইডে চলে গেলে তুমি হচ্ছে প্ল্যান্ট সোর্সে যেগুলো খাওয়া যেতে পারে ফাইবার রিচ ফুড, আমি সেগুলো খেলাম। কিছু ফার্মেন্টেড ফুড আইটেম লাইক ইডলি ধোসা এগুলো আমরা খেতে পারি, ধোকলা, সাউথ ইন্ডিয়ান বড়া, এগুলো খাওয়া যেতে পারে। আর হচ্ছে প্রোটিন রিচ ফুড, মানে মাছ ছাড়াও যদি কেউ হচ্ছে ডিম খায়
মাটন খাওয়া যাবে না, বয়সের ক্ষেত্রে আমরা বলেই থাকি যে মাটনটা না খাওয়াই ভালো, চিকেন খাচ্ছে, সেটা চিকেনের যে কোনো পিসই সে খেতে পারে। এটা খেলে কি হবে, আমরা প্রোটিন রিচ ফুড বলতে পারি বা বলতে পারি ট্রিপ্টোফ্যান রিচ ফুড, যেটা আমার এই সেরোটোনিনটাকে সিক্রেট হতে হেল্প করে। তো আলটিমেট ঘুরে ফিরে কথাটা এই জায়গাতেই এলো যে যদি আমার প্রোটিনের ডেফিসিয়েন্সি থাকে তো আমার সুগার ক্রেভিং বাড়বে, আবার প্রোটিন খেলে আমার সেরোটোনিনও সিক্রেট হচ্ছে। তো প্রোটিন যদি আমার ডায়েটে থাকে, বয়স্ক মানুষদের এই সাইকোলজিক্যাল যে প্রবলেমটা ক্রিয়েট হয় যে খেতে ভাল লাগছে না, খেতে দিচ্ছে না, আমার খেয়ে শান্তি হচ্ছে না, আমি লুকিয়ে খাবার খাবো, এইরকম প্রবলেম গুলো কোনোটাই। হ্যাঁ, মানে আমার পরের প্রশ্ন ওটাই ছিল যে বয়স্করা খেতে চান না বা খিদে পায় না ঠিকভাবে, সেটার মেইন কারণ তাহলে একটা প্রোটিন ডেফিসিয়েন্সি, তুমি যেটা বলছো। প্রোটিন ডেফিসিয়েন্সি একটা, কিন্তু তার সাথে না সবসময় যে এবার বয়স্কদের খেতে চায় না জন্য যে শুধু প্রোটিন ডেফিসিয়েন্সি প্রথম থেকে বলতে পারো না। একটা বয়সের পর কি হয়, আমাদের যে স্বাদ নেবার ক্ষমতা জিভের সেটা নষ্ট, বা হচ্ছে ধরো স্যালাইভা সিক্রিশনটা অনেক কমে গেছে। নর্মাল যতটা তোমার আমার আছে বা একটা 40 বছর বয়সী পুরুষ বা মহিলার আছে, 60 বছর বয়সের পর সেটা কিছুটা কমে যাচ্ছে। এছাড়া কিছু ডাইজেস্টিভ ইস্যু থাকে, মানে স্টমাক এমটিংটা ঠিক টাইমে হচ্ছে না, সেখানেও একটা আবার স্পেসিফিক হরমোন আছে কোলেসিস্টোকাইনিন, সে হচ্ছে যে পেটটাকে ঠিক টাইমে খালি হতে দিচ্ছে না। গ্রেলিন লেভেলটা সেখানেও দেখা যাচ্ছে যে হ্যাঁ তার লেভেলটা কমে গেছে, সে হচ্ছে খিদে কমিয়ে দিচ্ছে, খিদে পেতে দিচ্ছে না। আবার দেখা যাচ্ছে যে লেপটিন হরমোন, তার লেভেল অনেকটা, সেখানেও আমার হচ্ছে খিদে পাচ্ছে না বা ক্ষুধা মন্দ, খাবার ইচ্ছা নেই, এইরকম কিছু সমস্যাগুলো আমার দেখা দিচ্ছে। তবে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে দাঁতের সমস্যা, জিভের সমস্যা, হজমের সমস্যা, কনস্টিপেশন, মুভমেন্ট কম, এইগুলোর জন্য না এদের খিদে থাকে, একটা বয়সের পরে হচ্ছে খিদেটা পায় না। আবার অনেক সময় দেখা যায় যে একটা মানে সাইকো সোশ্যাল কিছু ইস্যু, জাস্ট লাইক দে আইসোলেটেড দেমসেলস ফ্রম দ্য সোসাইটি, নিজেকে সরিয়ে নিচ্ছে সবাই থেকে, মিশতে পারছে না, কারোর কাছে যাচ্ছে না, সেখান থেকেও হচ্ছে যে খাবার ইচ্ছাটা অনেক সময় নষ্ট। এছাড়া শরীরে এই যে অস্টিওপোরোসিস, অস্টিওআর্থারাইটিস বললে, এর পেন গুলো যখন বাড়ে তখনও হচ্ছে যে খিদে পাওয়ার ইচ্ছাটা কিন্তু অনেকটা কমে যায়, সেটা ওই ব্যথার জন্য হয়। মানে এটা একটু স্পেসিফিক তুমি ফিজিওলজিক্যাল কিছু কারণ বলতে পারো, প্রচুর ব্যথা করছে কার খেতে, যেমন আমাদের অনেক মাথা ব্যথা করলে আমরা খেতে পারি, প্রচুর যতক্ষণ মাথাটা ব্যথা করছে আমরা যখন খেতে পারি না, এই মানুষদের ক্ষেত্রেও কিন্তু ওই একই জিনিস। তাহলে এক্ষেত্রে প্রিভেনশন কিভাবে করা উচিত? প্রিভেনশন বলতে গেলে হচ্ছে খেতে ভালো লাগবে এমন কিছু খাবার, আর যদি কন্ডিশন সিরিয়াস হয় যে একটা মানুষ ধীরে ধীরে খাচ্ছে না করে সারাদিনে 4 বারের খাবারের জায়গায় সে 2 বার খাচ্ছে, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ। কারণ হরমোনাল ইমব্যালেন্স হওয়ার সাথে সাথে তার হচ্ছে নার্ভও কোনোভাবে এফেক্টেড, ব্রেন থেকে সিগন্যাল দিচ্ছে না, তার কিন্তু খিদে পাওয়ার অনুভূতি হচ্ছে। তাই হচ্ছে তাকে একটা ডক্টরকে দেখাতে হবে, সেটা জেনারেল মেডিসিন হোক, নার্ভের ডক্টর হোক। আগে হচ্ছে মেডিসিন ডক্টর, তিনি যদি নার্ভকে রেফার করেন অবশ্যই নার্ভের ডক্টরের কাছে যাওয়া হবে এবং সেখানে দেখতে হবে তার ব্রেন ম্যাটার বা ব্রেন শুকিয়ে যাচ্ছে কিনা, তবেই তার এরকম কিছু সমস্যা হচ্ছে। এগুলো হতে পারে, আমরা কোনোটাই এগুলো বলবো না, ডাক্তারবাবু যেটা বলবেন সেটা। এবার তারপরে কি করতে হবে, তারপরে একটু রুটিন করে দিতে হবে যে এই মানুষটাকে সকালবেলা এই টাইমে ঘুম থেকে তুলে দিতেই, 6টা বা 7টার সময় উঠে তাকে তুমি হালকা গরম জল দিবে, বা হচ্ছে একটা লিকার চা দিবে, চিনি ছাড়া হচ্ছে একটা লিকার চা দেওয়া হলো, যাতে কি হয় তার বাবেল মুভমেন্টটা যাতে হয় তার একটা ব্যবস্থা তাকে করে দেওয়া। তারপর তাকে ওই 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে একটা ফাইবার রিচ, প্রোটিন রিচ তাকে একটা ব্রেকফাস্ট দিতে হবে, যেটা খেলে তার পেটটা বেশ ভর্তি রইলো, তার প্রয়োজনীয় নিউট্রিয়েন্ট। তারপরে হচ্ছে নিয়ম করে তার যা যা ওষুধ আছে, যেটা ডায়াবেটিসের ওষুধ, তার থাইরয়েডের ওষুধ, তার হাইপার টেনশনের ওষুধ, যা যা ওষুধ আছে সেগুলো তাকে দিতে হবে। এবার এট এ টাইম যদি মানুষটা খেতে না পারে, দেখা গেল তার দাঁত নেই, সে মাড়ি দিয়ে খায়, তাহলে নিশ্চয়ই আমি তাকে রুটি পরোটা সকালবেলা দেবো না, বা যদি দিই তাহলে তার সাথে একটু দুধ বা কোনো জিনিসের স্যুপ, কিছু ব্রথ এরকম দিতে হবে, যাতে সে খেতে পারে এবং সমস্ত নিউট্রিয়েন্ট তার শরীরের মধ্যে যায়। আমার বাড়ির বুড়ো দাদু ঠাকুমা বা বুড়ো বাবা মা যিনিই থাকুন না কেন, তিনি খেতে পারছেন না, আমি সেটার প্রতি গুরুত্ব দিচ্ছি না, এটা যদি আমি করি পরবর্তীতে কিন্তু ভুগবো আমরাই। কারণ সেই মানুষটা যখন অ্যালজাইমার্স পেশেন্ট হয়ে যাবে, তাকে কিন্তু খেতে দিলেও সে সবাইকে বলবে আমাকে খেতে দেয় না। তো সেই ফেসটা সে কে করবে? বাড়ির লোকেরা করবে, তখন তাদের ফেস লস হবে, বলবে যে না এই বুড়ো লোকটাকে কেউ দেখছে না। তো সেই জায়গা থেকে আমি এটা বলতে পারি, এটা যদি না পারে তাকে সারাদিনে 6টা 7টা 8টা মিল দাও, ছোট ছোট মানে স্ন্যাক্স টাইপ মিল গুলো হচ্ছে স্ন্যাক্স এর মতন করে যাবে, টুকরো টুকরো করে সে খাবারটা খাবে। তার যদি দাঁতের সমস্যা থাকে তাকে সফট দিতে হবে, তার যদি দাঁত নাই থাকে তাকে মেকানিক্যাল সফট, মানে একদম মিক্সি করে তাকে দাও, পুরোটাই হচ্ছে চামচে করে খেয়ে নেবে সেরকম। যদি দেখা যায় যে তার মুভমেন্ট খুবই কম হচ্ছে, যাতে মুভমেন্ট করে তার জন্য তাকে একটুখানি যোগা, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, প্রাণায়াম
এইগুলো তাকে করতে বলতে হবে। জল খাওয়াটার জন্য তাকে ইনসিস্ট করতে হবে, যদি কিডনির সমস্যাতে জলের রেস্ট্রিকশন কিছু না থাকে। এছাড়া এছাড়া হচ্ছে রোজ আমি তাকে ডালিয়ার খিচুড়ি দিলাম বা রোজ হচ্ছে একটা ব্ল্যান্ড খিচুড়ি দিলাম, সেটা না করে আমরা অন্য কিছুও দিতে পারি, সুজি উপমা দিতে পারি, পোহা দিতে পারি, ভেজিটেবলস গুলো দিয়ে দাও, একটু সফট করে দাও, তাহলে হচ্ছে সে সেটা মাড়ি দিয়েও চিবিয়ে খেতে পারবে। বা দাঁত মানে একটা আধটা দাঁত আছে, সবগুলো নেই, দাঁতে ব্যথা, গলাতে কিছু সমস্যা, তারাও খেতে পারবে। মানে জিনিসটা কালারফুল হতে হবে, সিজন ওয়াইজ তাতে ভ্যারাইটি আসতে হবে, মাঝে মধ্যে তার পছন্দের ফল তাকে দিতে হবে। সে হয়তো গোটা গোটা কলাটা, আমি সাপোজ নরম একটা ফলের কথা বলছি, কলা, সেটাও হয়তো সে খেতে পারছে না, কামড়ে, তাহলে আমি কি করবো? আমি তাকে স্লাইসারে স্লাইস করে দিলাম, ছোট ছোট টুকরো করে একটা ছোট কাঁটা চামচ দিয়ে তাকে দিলে সে অবশ্যই খাবে। আপেল দিলেও হচ্ছে দেখা যাচ্ছে যে সে হয়তো খেতে পারছে না, আপেলের খোসাটা ছাড়িয়ে, পুরো খোসাটা না দিয়ে কিছুটা কিছুটা করে ছাড়িয়ে কিছুটা রেখে তাকে দিলাম, অল্প খোসাও গেল, পুরো ফলটাও গেল, কিন্তু পিসগুলো স্লাইস হতে হবে, খুব পাতলা পাতলা টুকরো করে দিতে হবে। তাহলেই হচ্ছে সেই বয়স্ক মানুষটা খেতে পারবে, এবং তার এই যে খাবো না, খেতে পারছি না, খেতে ভালো লাগছে না, না খেয়ে থাকা, এই প্রবলেমটা আমরা ওভারকাম করতে পারি। খুব ইম্পর্টেন্ট কয়েকটা টিপস বললে। এবার আরেকটা যেটা সমস্যা হয় যে বয়স্কদের ক্ষেত্রে কনস্টিপেশনের প্রবলেম এবং হজমজনিত সমস্যা, মানে যেহেতু এই সময় ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমে যাচ্ছে বা বিভিন্ন কারণে বিভিন্ন মেডিসিন চলছে, তো এই সময় কনস্টিপেশন এবং ইনডাইজেশনের প্রবলেমটা ভীষণ হয়। তো এক্ষেত্রে আমরা কি ধরনের খাবার খেতে বলতে পারি বা কি কি অ্যাভয়েড করতে বলতে পারি? কনস্টিপেশনটা হচ্ছে তো একটা কমন প্রবলেম, মানে বয়স বয়স বাড়ার সাথে সাথে এটা হচ্ছে আরো বেড়ে যায়। মানে তখন তো জিআই এর যে মুভমেন্টটা, সেটা নর্মাল আমাদের কম বয়সী মানুষজনেদের যেটা থাকছে, সেটা তো সেই বয়সে আর থাকে না। সেই জন্য হচ্ছে যে নর্মাল ভাবেই তার কনস্টিপেশন হচ্ছে। বা এই যে তুমি বললে ডাইজেস্টিভ ইস্যু, ঠিক মতন হজম হয় না, ঠিক টাইমে খাবার খায় না, বা হচ্ছে একটা বয়সের পরেও তার স্মোকিং এর পার্সেন্টেজটা কমছে না, এরকম কিছু থাকতে পারে। আবার দেখা যাচ্ছে যে ঠিক মতন মানে এইচসিএল সিক্রেশনটাও ঠিক টাইমে হচ্ছে, ডিফারেন্ট এনজাইম গুলো ঠিক মতন টাইমে সিক্রেশন হচ্ছে না, জল ভীষণ কম খায়। এইরকম কিছু যদি ইস্যু থাকে, বা যদি কোনো একজন পার্সন মানে ধরো তার কিডনির কিছু সমস্যা রয়েছে, ঠিক আছে, অ্যান্টি ডায়াবেটিক হরমোন যেটাকে আমরা এডিএইচ বলি, সেইটা যদি ঠিক মতন ভাবে সিক্রেশন না হয়, বা তার সিক্রেশনে কোনো ইমব্যালেন্স আমরা দেখতে পাই, তখন দেখতে পাবো প্রচুর পরিমাণে ইউরিনেশন, মানে বারবার সে টয়লেট যায়। তো যতবার টয়লেট যাচ্ছে ততটা জল যখন খাবে না, তখনই হচ্ছে বডি ডিহাইড্রেটেড হবে, এবং সেখান থেকে কিন্তু কনস্টিপেশনটা। এবার এটা কেন হতে পারে? খাবারটা যখন খাচ্ছে, বা হচ্ছে যদি সেই মানুষটার অ্যালকোহল কনজিউম করার একটা টেন্ডেন্সি থাকে, তো যখন অ্যালকোহলটা সে কনজিউম করলো, সেটা কিন্তু আমার লিভারের মধ্যে থেকে গেল, বা স্টমাকের মধ্যে থেকে যাচ্ছে, বা শরীরে থেকে যাচ্ছে, আমি এটা বলতে পারি। তো যখন সেটা শরীরের মধ্যে থেকে যাচ্ছে, এই কিন্তু আমার এই এডিএইচ এর যে সিক্রেশন, এটাকে কমিয়ে দিচ্ছে। যখনই এডিএইচ এর সিক্রেশনটাকে কমিয়ে দিচ্ছে, তখনই আমার ইউরিনেশন বা টয়লেট যাওয়াটা বেড়ে যাচ্ছে। সাধারণত এটাই হয়ে থাকে যে বেশি অ্যালকোহল কনজিউম করে লোকজন বারবার টয়লেট যায়, ওটা বেরোতে থাকে অ্যালকোহলটা, তার জন্য বডি ডিহাইড্রেটেড হলো, কারণ সে তো তখন নিজের খেয়ালের মধ্যে নেই, ঘোরের মধ্যে নেই, একটা অন্যরকম মানুষ হয়ে রয়েছে তখন নেশার জন্য। তো তখন বডিটা ডিহাইড্রেট হওয়ার জন্য তারপরে তার কনস্টিপেশনটা হবে। এটা যারা রেগুলার বেসিসে অ্যালকোহল কনজিউম করছে, তাদের মধ্যে এই জিনিসটা দেখা যাবে, এটা বয়সকালে থাকে। কম বয়স থেকে করলেও বয়সে এই প্রবলেমটা থাকবে। এছাড়া বয়সের জন্য যে সমস্যাটা, সেটাতে হচ্ছে যদি ডায়েটটা ঠিক মতন মেনটেন না করে, অনেক সময় দেখবে বয়স্ক মানুষদের মধ্যে ভাজা জিনিস খাবার প্রবণতা একটু বেড়ে যায়। তো সেই ভাজা খাবারটা ডাইজেশন ঠিক মতন ভাবে হচ্ছে না। কিংবা আমরা যেমন অনেক সময় হচ্ছে যে নিজেরা নিজেদেরকে এখন সেলফ কন্ট্রোল করি, যে আমরা চিকেনটা খাবো, ফিশ খাবো, খুব বেশি ফ্যাটি ফিশ খাবো না, বা হচ্ছে যে রেড মিটটাকে অ্যাভয়েড করার চেষ্টা করব। বয়স্ক মানুষদের তুমি দেখবে তারা কিন্তু চিকেনটা পছন্দ করে না, তারা কিন্তু রেড মিটটাই পছন্দ করে। তো এই রেড মিটটা যখন সে খাচ্ছে, সেক্ষেত্রেও দেখা যাচ্ছে যে রেড মিটের যে ফ্যাট, সেটাও তার শরীরের মধ্যে যাচ্ছে, এবং সেটাকে ডাইজেস্ট করতে তার অনেক বেশি সময় লাগছে। কিংবা ঘুগনির মটর, কাবলি ছোলা, এই জিনিসগুলো খেতে কিন্তু বয়স্ক মানুষরা অনেক সময় ভালোবাসে। তো সেটা যদি এক্সেস কনজিউম করে, সেখান থেকেও কিন্তু পেটের মধ্যে গ্যাস ফর্ম করছে। যখনই গ্যাস ফর্ম করবে, সেটা পরের দিন আমার কনস্টিপেশনও হতে পারে, আবার কিন্তু ডায়রিয়াও হতে পারে। একদম ফিক্সড নয় যে তোমার কনস্টিপেশনই হবে, কিন্তু এইগুলো খাবারের বিভিন্ন রকমের সমস্যা। এই সমস্যাগুলোর মধ্যে যদি কেউ থাকে, আর তার সাথে হচ্ছে জল কম খাওয়া, রোজের খাবারের মধ্যে শাক সবজি তাদের খেতে ভালো লাগে না, তাই তারা খায় না, কোনো সবজি ভালো লাগছে না, বিশেষ করে ধরো এই লাউ, ঝিঙে, ঢেঁড়স, এসব ভালো লাগে না, তার বদলে হচ্ছে অন্য কিছু তুমি ধোকার ডালনা রান্না করে দিলে সেটা সে খাবে।
ঠিক আছে, বা হচ্ছে ছানার কোপ্তা কালিয়া কিছু একটা রান্না করে দিলে, মাছের মুড়ো দিয়ে মুড়ি ঘন্ট বানিয়ে দিলে, এগুলো তারা খায়। কিন্তু তারা কখনোই হচ্ছে ঝিঙে আলুর বাটি চচ্চড়ি বা লাউ পোস্ত কিংবা হচ্ছে শুধুই লাউয়ের তরকারি এগুলো খায় না। তো এইরকম যদি করতে থাকে তাহলে তো কনস্টিপেশন বাড়বে, কারণ ওই সবজিগুলোর মধ্যে ধরো জল আছে, শুধু জল খাওয়া ছাড়াও তো ওই জলটা আমার শরীরের মধ্যে যায়, বা ওগুলোর মধ্যে যে মিনারেলস রয়েছে, যে ভিটামিন গুলো রয়েছে, সেগুলো আমার শরীরকে অনেকটা ব্যালেন্স করার চেষ্টা করে। কিন্তু একটা বয়সের পর বা বয়স্ক মানুষরা এগুলো পছন্দ করে, তাদের তখন হচ্ছে ওই কষে কষা রান্না আর কি, এগুলোই পছন্দ, এবং সেখান থেকেই পরবর্তীতে কনস্টিপেশনটা আসছে। এর জন্য প্রতিকার হিসেবে আমি যেটা বলতে পারি, মানে আমি আশা করছি তুমি পরবর্তী প্রশ্ন আমাকে এটাই করবে যে তাহলে তার প্রতিকার কি, যে কিভাবে কনস্টিপেশন ওভারকাম। ফুডটাই হচ্ছে একমাত্র এর সমাধান, যে ফাইবারটা তাকে দিতে হবে, যে ফাইবারটা সে ডাইজেস্ট করতে পারছে, তার জন্য তাকে আমি কিছু ফলও দিতে পারি যার মধ্যে ফাইবার আছে। সবসময় যে প্রচুর সেলুলোজ বা লিফি ভেজিটেবলস দিলাম সেটাও তো হয় না, কারণ লিফি ভেজিটেবলস ডাইজেস্ট করতে না পারলে সেখান থেকেও হচ্ছে যে আমার গ্যাস ফর্ম করবে এবং সমস্যা তৈরি করবে, বিশেষ করে ইরিটেবল বাউল সিনড্রোম, সিলিয়াক ডিজিজ, যদি গ্লুটেনের সমস্যা থাকে, মানে আটার তৈরি রুটি অনেক বেশি খেয়ে ফেললো, মাল্টিগ্রেন আটা থেকে কিছু খেলো, তো দেখা গেল সেই সমস্যাগুলো দেখা দিচ্ছে। তো সেরকম কিছু থাকলে রেস্ট্রিক্টেড অ্যামাউন্ট এগুলো খেতে হবে, আর তার সাথে হচ্ছে একটা এক্সারসাইজ, হাঁটা চলা, ওটা ছাড়া কিন্তু কখনোই সম্ভব। হাঁটা চলাটা করতে হবে, পর্যাপ্ত মাত্রায় জল খেতে হবে, ফ্রাইড ফুড বাদ দিতে হবে, অ্যালকোহল কনজাম্পশন কমাতে হবে, এক্সট্রা সল্টেড বা হচ্ছে প্রসেসড ফুড আইটেম, পিকলস বা হচ্ছে পাঁপড় জাতীয় জিনিস যাতে প্রচুর নুন থাকে সেগুলো বাদ দিতে হবে। ফ্রোজেন ফুড, অনেকেই আজকাল হচ্ছে ফ্রোজেন চিকেন বা ফ্রোজেন পরাঠা, ফ্রোজেন পিস এগুলো খাচ্ছে, এগুলো বাদ দিতে হবে, তবেই হচ্ছে একজন বয়স্ক মানুষের কনস্টিপেশনটাকে আমরা। তুমি ফিজিক্যাল ফিটনেস এর কথা বললে, মানে এই সময় তো অনেকেই রয়েছেন ধরো যে হাঁটুর ব্যথা বা বিভিন্ন শারীরিক অক্ষমতার জন্য ফিজিক্যালি বিভিন্ন এক্সারসাইজ বা প্রাণায়াম যেটাই হোক না কেন ঠিকভাবে করতে পারেন না। তো সেক্ষেত্রে ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা তো ভীষণভাবে প্রয়োজন। তো এনাদের ক্ষেত্রে তুমি কি সাজেশন দেবে, মানে যারা করতে পারছেন না তারা কি করবেন? বা কেউ যদি হাঁটতে না পারে তাকে তো তাহলে বিছানায় বসেও কিছু একটা করতে হবে, ঠিক আছে, সেক্ষেত্রে তাকে চেয়ারে বসিয়ে দেওয়া হলো, সে চেয়ারে একবার বসবে একবার উঠবে, এই যে সিট আপ চেয়ারে বসে যেটা পসিবল সেরকম কিছু করা, বা হচ্ছে প্লেন অ্যারোবিক্স, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ আমরা যেগুলোকে বলি, যদি সে দাঁড়িয়ে করতে না পারে তো বিছানায় বসেই হাত একবার ওপরে তুলবে নিচে নামাবে, এইভাবেই হচ্ছে সে এক্সারসাইজ করতে পারে। বা বিছানায় শুয়ে পড়লো, শুয়ে পড়ে হচ্ছে পা গুলোকে হাঁটু ভাঁজ করে পেটের কাছে রাখা, আবার পাটাকে স্ট্রেট করা, এইভাবে দুটো পা একসাথেও করতে পারে, বা অল্টারনেট একবার রাইট সাইড একবার লেফট সাইড এইভাবে করতে পারে। তো এইগুলো হচ্ছে নর্মাল, এগুলো করলে মোটামুটি ভাবে আমাদের পেটের মধ্যে যদি গ্যাস থাকে সেটা বেরিয়ে যায়। বা হচ্ছে কেউ পদ্মাসন বজ্রাসনে যদি বসতে পারে, ঠিক আছে, কিংবা যদি বিছানায় শুয়ে ভুজঙ্গাসন করা সম্ভব হয় সেক্ষেত্রে কোমরের ব্যথা কিছুটা কমবে, বা হচ্ছে বডিটা একটু স্ট্রেচও হচ্ছে। নর্মাল যদি হাঁটা চলা করা যায় তাহলে হচ্ছে যোগা করাটা কোনো সমস্যা নেই, ওটা করতে হবে, কিংবা বাড়ির ছাদে উঠেই হাঁটা, যতটা, আমি বলছি না যে একদম ছুটে ছুটে হাঁটতে হবে, ব্রিস্ক ওয়াকিং আমরা যেটাকে বলি আর কি, যে একটা মৃদু ছন্দে হাঁটা, সেই হাঁটাটা তাকে হাঁটতে হবে। আর যদি কোনোটাই সম্ভব না হয় সেক্ষেত্রে ওই বিছানায় বসে বা চেয়ারে বসে ওঠা বসা করা, হাত পা গুলো মুভ করা, এটাই। আরেকটা কিছুদিন আগে যখন আমি আমার ক্লিনিকে একটা পেশেন্ট পাই, ওনার বয়স প্রায় 80 ইয়ার্স, উনি ভীষণ মানে হাইপারটেনসিভ একজন পেশেন্ট এন্ড ডায়াবেটিক অলসো। তো উনি ভীষণ ভাবে মানে ওই যেটা আমি একটু আগে আমরা বললাম যে সুগার ক্রেভিংস, উনি চকলেট প্রচন্ড খান, এবং আমাকে প্রথমেই বললেন যে আপনি কি সমস্ত এই যে ফ্রুট জুস, মানে যে সমস্ত বাজার চলতি যে সমস্ত ফ্রুট জুস ওগুলোকে বাদ দিয়ে দেবেন, সফট ড্রিঙ্কস বাদ দিয়ে দেবেন, তাহলে কি খাবো বলুন তো? এবং উনি বিস্কিট বালিশের তলায় লুকিয়ে খান। মানে এই যে বয়স্কদের মধ্যে যে একটা লুকিয়ে খাওয়ার প্রবণতা বা চুরি করে খাওয়ার প্রবণতাটা ভীষণ ভাবে দেখা যায়। তো সেক্ষেত্রে বাড়ির লোকেদেরকে তুমি কি গাইডলাইন দেবে যে কিভাবে ম্যানেজ করতে পারে? এইটা না একটা বয়সের পরে ম্যানেজ বলতে আর কিন্তু কিছু করা যায় না, মানে যেহেতু মানুষটা তখন আবার শিশু সুলভ হয়ে গেছে, তিনি ভুলেই গেছেন তার বয়সটা 80, তিনি নিজেকে তখন হচ্ছে সেই 8 বছরের ছোট্ট মেয়ে বা ছোট্ট ছেলে বলে ভাবছে, যে হয়তো বন্ধুদের সাথে মাঠে ফুটবল খেলতে যেত, কিংবা হয়তো দুটো বেনি বেঁধে সব বন্ধুরা মিলে বা বান্ধবীরা মিলে একসাথে স্কুলে যেত। এইটা যখন ভাবে তখন তার কিন্তু ভীষণ রকম অ্যাসিডিটি হলেও লুকিয়ে ছড়িয়ে তেঁতুলের আচারটা খেতে ইচ্ছে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? একদম টোটাল রেস্ট্রিকশন করে দিলে মুশকিল হচ্ছে। সে যদি খেতে চায়
মানে সে খাবে এটা জেনে হচ্ছে যে সেটাকে লুকিয়ে রেখেছে মনে করেও খুব অল্প মাত্রায় রাখুন যাতে সে বেশি না খেয়ে। ঠিক আছে, এটা একটা জিনিস হতে পারে যে সে চকলেট খাচ্ছে, আমি সেটা এমনি নর্মাল চকলেটের জায়গায় ডার্ক চকলেট দিলাম, তেতো লাগলে সে হচ্ছে 2 দিন খাওয়ার পর 3 দিনের দিন খাবে না, হয়তো 2-4টে কটু কথা বলবে যে কি তোরা চকলেট আনিস আমি খেতে পারি না। ওটা হজম করে নেওয়া সোজা, বয়স্ক বুড়ো দাদু ঠাকুমা বা বয়স্ক বাবা মায়েদের সেই কষ্টটা থেকে বাঁচানোর ক্ষেত্রে। আর দ্বিতীয়ত হচ্ছে এই সময় একটা মেন্টাল ইস্যু হয়, মানে তারা ভুলে যায়, মেমোরি লস হচ্ছে, ব্রেন ক্রমশ, যেটা একটু আগে বলছিলাম যে হয়তো ব্রেন ম্যাটার কিছুটা লস হয়েছে বা ব্রেন শুকিয়ে গেছে, তো মেমোরি লসের জন্য তারা মনে করতে পারে না যে তারা এখন কোন বয়সে বাঁচছে, 80 বছরে বাঁচছে নাকি 18 বছরে আছে নাকি 8 বছরে আছে, এটা তারা মনে করতে পারে না। তো সেক্ষেত্রে কি করা যায়, তাকে একটুখানি সময় দেয়, মানে এটা একমাত্র উপায়, তার সাথে গল্প করা, তাকে হয়তো তাকে পুরোনো গল্পটাই মনে করিয়ে দেওয়া। আচ্ছা তুমি স্কুলে গেছিলে, তোমার কি বন্ধু ছিল? আমরা অনেক সময়, আমি করেছি অনেক সময় অনেক ক্ষেত্রে, আচ্ছা আমার দিদিমাকেই করেছি হয়তো, যে তোমার কোনো বন্ধু ছিল, মানে তোমাদের সময় বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ব্যাপারটা ছিল, এগুলো বললে তারা হয়তো একটু হাসবে, একটু মজা পাবে, কিন্তু ওই যে মানুষটা একটু হাসলো একটু কথা বললো, এতেই হচ্ছে তার ওই লুকিয়ে খাওয়ার প্রবণতাটা কমবে, কারণ সে তখন মনে করবে যে তুমি তার বন্ধু, তাহলে তোমার কাছ থেকে সে চেয়ে খেতেই পারে। যখনই সে তোমার কাছে খারাপ জিনিসের আবদারটা করবে, তুমি তখন তাকে বলো যে না দিদা কি না ঠাকুমা কিংবা না মা আপনি এটা খাবেন না, এটা খেলে তো আবার হচ্ছে যে হয় টয়লেট হবে না হয় পটি হবে, বারবার বিছানা থেকে উঠে গিয়ে তোমার পক্ষে কি টয়লেট যাওয়া সম্ভব? একটু তাদেরকে, ওই ছোট বাচ্চাকে যেমন আমরা বোঝাই, তাদের যদি একটুখানি ভালোবেসে বোঝাতে পারি, তাহলে এই সমস্যাটা সহজে সমাধান করা সম্ভব। কিন্তু লুকিয়ে খাওয়াটার জন্য মাঝে মধ্যে একটু হচ্ছে ইচ্ছা করে লুকিয়ে রাখতে হবে যে এটা উনি খাবেন, এটা জেনে, এবং সেটার পরিমাণটা কমিয়ে দিলে উনি আর বেশি বেশি খেতে পারেন। খুব ভালো উপায়, মানে মেইনলি হচ্ছে প্রপারলি টাইম স্পেন্ড, যেটাকে বলে সময় দিতে হবে এবং শুনতে হবে ওনাদের কথা। বিশেষ করে যার বয়স 75-এর ওপর বা 80-র কাছাকাছি, এই মানুষদেরকে আর বিশেষ খুব একটা কন্ট্রোল করা যায় না। এরা যদি বলেন আমি খাসির মাংস দিয়ে ভাত খাবো, দিলে কিন্তু খেতে পারবে না, ওটা বলছে, ঠিক আছে, একটু খাবার পরেই তার মনে হবে দরকার নেই আমাকে দুধ রুটি যেটা দিচ্ছিলি সেটাই দে, কারণ তখন হচ্ছে তার জীব আর ওগুলো নিতেও পারে না, সে খেতেও পারে না, কিংবা হচ্ছে একদিন হয়তো সে হয়তো খেয়েও নিল জোর করে, পরের দিন তার শরীরটা যে জায়গায় হচ্ছে 2-4 বার পটি হবে কিংবা পটি একদম পুরোপুরি বন্ধ হয়ে গেল, সে তো সারাদিন ওইটা নিয়ে খিটখিট করবে। আমরা বিভিন্ন হিন্দি সিনেমায় সেটা দেখেছি, মানে ফেমাস অ্যাক্টর অমিতাভ বচ্চনের সিনেমাতেও আমরা দেখেছি যে সারাদিন উনি পিকুকে বলে যাচ্ছেন যে ওনার পটি ক্লিয়ার হয়েছে কি হয়নি, পটিটা আজকে শক্ত হয়েছে নাকি নরম হয়েছে নাকি কতক্ষণ গ্যাপে হয়েছে। তো এটা কিন্তু প্র্যাকটিক্যাল ভীষণভাবে আমরা বাড়িতে আমাদের জেঠু বাবা দাদু তাদের মধ্যে কিন্তু এই ক্যারেক্টারটা দেখতে পাই। আমি এই মুহূর্তে ক্যারেক্টারের নামটা আর মনে করতে পারছি না, মানে যেহেতু অমিতাভ বচ্চন ছিলেন বলেই আমি ওনার নামটাই বললাম। ওনার মতন একজন মানুষ যখন হচ্ছে যে বাস্তবিক ভাবে এই জিনিসটাকে ফুটিয়ে তুলতে পেরেছেন, তার মানে বাস্তব ভাবে এই জিনিসটা কিন্তু ঘটে। তো সেক্ষেত্রে যদি সবাই একটু সময় দেওয়া যায় কিংবা তাকে একটু বোঝানো যায়, শুধু তো সময় দিলে হবে না, তাকে একটু বোঝানো যে হ্যাঁ ঠিক আছে তুমি খাচ্ছ, তুমি 2 চামচ খেয়ে নিচ্ছিলে তার জায়গায় 1/2 চামচ খাও, মানে তার সাইকোলজিক্যাল স্যাটিসফ্যাকশনও হলো আবার শরীর খারাপও হলো। এইটা যদি করা যায় তো কাজ দেবে, এটা কাজ দেবে। তো আমরা প্রোগ্রামের একদম শেষের দিকে এসেছি, তো তোমার কাছে লাস্ট যেটা আমি জিজ্ঞাসা করবো যে তাহলে বয়স্ক ব্যক্তিদের সারাদিনে আমরা কিভাবে খাদ্য তালিকা বা খাবারগুলোকে সিলেক্ট করে দিতে পারি, ফুড গাইড, এবং কি কি খাবার খাবে না তুমি অলরেডি বলেছো, তাও যদি আরেকবার একটু রিপিট করে। হ্যাঁ, মানে খাবার খাবে বলতে আমি যেটা বললাম ব্যালেন্স ডায়েট, ব্যালেন্স ডায়েট মানে আমরা কিন্তু জানি কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট এন্ড অল ভিটামিন মিনারেলস সবকিছুই রাখতে হবে। সেক্ষেত্রে হচ্ছে যে সল্টেড ফুড বা এক্সট্রা অ্যাডেড সল্ট যেখানে আছে সেইটা আমাকে কমিয়ে দিতে হবে, কারণ বয়স হওয়া মানেই কিন্তু হাইপার টেনশন বা ব্লাড প্রেশার ফ্ল্যাকচুয়েট করা, এটা একটা কমন প্রবলেম। তো সেইটার জন্য আমাকে কি দেখতে হবে, নো সোডিয়াম তো বলা যেতে পারি না, সেক্ষেত্রে লো সোডিয়াম বলতে পারি। তার জন্য আবার লো সোডিয়াম সল্ট কিনতে যাওয়ার দরকার নেই, সারাদিনে মোটামুটি 5 গ্রামটা হচ্ছে আমরা সবাইয়ের জন্য বলে থাকি, বয়স্ক মানুষের ক্ষেত্রে সেটা তুমি 2.5 গ্রাম থেকে 3 গ্রাম পর্যন্ত ধরতে পারো যদি হাইপার টেনশন থাকে, তাহলেই সে ভালো। এছাড়া আর সে কি করবে এটা যদি ভাবি, তাহলে হচ্ছে বেশি মিষ্টি দেওয়া বা প্রচুর কড়া রসের কোনো মিষ্টি তাকে আমি দিলাম না, স্যাচুরেটেড ফ্যাট আছে এরকম খাবার বা ভাজা জিনিস এটা আমরা তাকে দেব না, যেটা দেব সেটা হচ্ছে ডাইজেস্ট করতে পারবে এরকম প্রোটিনেশিয়াস ফুড, কিছু ওয়েল কুকড অর বয়েলড বিনস, পিস, লেন্টিলস মানে মুসুর ডাল, এটা দেওয়া দরকার কারণ প্রোটিনও আছে। সয়াবিনের তরকারি দেওয়া যেতে পারে, সয়া বিনসটা হয়তো দেওয়া যায় না, যদি থাইরয়েডের সমস্যা থাকে সেক্ষেত্রে দেওয়া যাবে না। যতটা সম্ভব বয়স্ক মানুষদের জন্য ফ্রেশ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস সেটা দিতে হবে।
ভিটামিন B12 রিচ যে সমস্ত ফুডস রয়েছে সেগুলো দিতে হবে। আর একটু আগে বলেছি ওমেগা 3, ওইটা হচ্ছে যে মাছের মধ্যে থেকে পাওয়া যাবে। সেটা আমি যদি ওই গুড়জাউলি মাছ বললাম, মাঝে মধ্যে যদি ওটা খাওয়ানো যায়, যদি সেরকম ভাবে হাইপার টেনশন বা হাইপারটেনসিভ টাইপ খুব মারাত্মক কোনো সমস্যা না থাকে, দেওয়া যেতে পারে এই মাছটা। এছাড়া ফাইবার রিচ, ক্যালসিয়াম রিচ, আয়রন রিচ ফুড, ক্যালসিয়াম, ভিটামিন ডি, ম্যাগনেসিয়াম, ফোলেট আর ফলিক অ্যাসিড যেটা বলে থাকি, এইরকম খাবারগুলো হচ্ছে তাদেরকে দিতে হবে। আর তাহলে কলাটা দেওয়া যেতে পারে, অনেকের একটা প্রশ্ন থাকে, কলাটা দেওয়া যেতেই পারে, ডাবের জল দেওয়া যেতে পারে, সোডিয়াম পটাশিয়াম ব্যালেন্সটা মেনটেন হবে। আর বয়স হওয়ার সাথে সাথে যে মাসেলের টোনাসিটি নষ্ট হচ্ছে, মাসেলের মধ্যে পেন হচ্ছে বা সার্কোপেনিয়া, এই কথাটা আমরা খুব শুনে থাকি। তো সার্কোপেনিক ডিসঅর্ডার বা সার্কোপেনিয়া যাদের মধ্যে রয়েছে যে সমস্যা, কিংবা হচ্ছে ধরো ডিমেনশিয়া, ডেলিরিয়াম, এই যে প্রবলেম গুলো আমরা দেখি, বা নর্মাল ওয়েট লস হচ্ছে, এই সব কিছুর কথা মাথায় রেখে কিন্তু প্রোটিনেসিয়াস ফুড তাদেরকে দিতে। একদম, মানে এটা একটা কিন্তু প্রচলিত মিথও আছে যে বয়স্কদের প্রোটিন দেওয়া উচিত নয়, মানে এটা একদমই মিথ এখনকার দিনে দাঁড়িয়ে। যদি আমরা হচ্ছে যে অনেক বয়স্ক পেশেন্ট দেখছি যাদের কিডনির সমস্যা রয়েছে, যার ডায়ালিসিস চলছে, তুমি যদি সেই পেশেন্টটাকে প্রোটিন না দাও, তো সে ডায়ালিসিস করেও তো আমি তাকে বাঁচাতে পারবো না। এক্স্যাক্টলি, আমাকে তো তাকে প্রপার ডায়েটটা, প্রপার নিউট্রিয়েন্টটা দিতে হবে। আমি তাকে ডায়ালিসিস করলাম, আমার পয়সা আছে, হসপিটালে নিয়ে গেলাম, ভর্তি করলাম, প্রতি 2 দিন অন্তর ডায়ালিসিস হচ্ছে, আর বাড়িতে এসে তাকে আমি একটা ডিম সেদ্ধ খাওয়াচ্ছি না, তাহলে আমার ডায়ালিসিস করিয়ে কোনো লাভ নেই, তাকে বাড়িতে রেখে দেওয়াই। এমন ট্রিটমেন্টের কোনো কাজ নেই যে ট্রিটমেন্ট প্রপার ডায়েট দিতে পারে। এক্স্যাক্টলি, কারণ এমনিতেই ইন্ডিয়ান ডায়েটে আমরা প্রোটিন কম খাই, আমরা খাই সিরিয়াল বেশি। আমরা ব্রেকফাস্টে প্রোটিন খাবো, এটা হচ্ছে এই পুরনো, যার 80 বছর বয়স সেই মানুষ কিন্তু তার 15 বছর বয়স বা 16 বছর বয়স এটা ভাবতেন না যে সকালে জল খাবারের সাথে 1 বাটি দই খাওয়া যায় বা 1 বাটি ছানা খাওয়া যায় কিংবা একটা ডিম সেদ্ধ খাওয়া যায়, কোনোদিনই ভাবতেন। কিন্তু এই মানুষগুলোকে যদি তুমি কাউন্সিলিং করতে পারো, তাদের কিন্তু তুমি সকালবেলা ছাতুর শরবতটা খাওয়াতে পারবে, সেটাও প্রোটিন। ছোলাটা তুমি ছোলার ঘুগনিও খাওয়াতে পারো, ছোলা স্প্রাউটস করেও তাকে হচ্ছে ব্লাঞ্চ করে খাওয়াতে পারো, একটু বয়েল করে খাওয়াতে পারো। তারা হয়তো তখনও সেটা খেত না, এখনো তারা খেতে চায়, কিন্তু তাকে এখন বোঝাতে হবে এই যে তুমি বুড়ো হয়ে যাচ্ছ, তোমার যে এজিং হচ্ছে, চামড়া ঝরে যাচ্ছে, তোমাকে দেখতে বয়সের আগে বেশি বুড়ো লাগছে, এইগুলো বলে হচ্ছে এদেরকে একদম না, আমরা কি বলতে পারি, ওই সাইকোলজিক্যালি তুমি এদেরকে একদম অ্যাটাক, তুমি এটা করছো না, তোমায় কিন্তু দেখতে আর হচ্ছে হ্যান্ডসাম লাগছে না, আজকে তুমি যদি খাও তাহলে কিন্তু তুমি হ্যান্ডসাম থাকবে। একদম এটা কাজ করে, এবং এই কথাগুলো কাজ করে। তাহলে হচ্ছে যে তুমি তার হচ্ছে যে যেটা উইক পয়েন্ট, ঠিক থাকে, সে হচ্ছে সারাদিন কিছু করুক না করুক, মুখে একটুখানি অ্যান্টি এজিং ক্রিম মেখে নিল, মাথায় একটা দেবানন্দ স্টাইল টুপি লাগিয়ে নিল, দিয়ে তারপর নিজেকে হিরো ভেবে রাস্তায় বেরোতে যাচ্ছে, তেদিকে সে বাড়িতে খায়। ঠিক আছে, এটা যদি করে তাহলে তাকে ওটাই বলতে হবে যে টুপি পরে কিন্তু দেবানন্দ লাগছে না, তুমি খাও, তাহলে কিন্তু তুমি হচ্ছে ওই জায়গাটায় যেতে পারো। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ সো মাচ। আজকে অনেক অনেক ইম্পর্টেন্ট টপিকের উপর আলোচনা করলো, কারণ বয়স্ক মানুষদের নিয়ে আলোচনা বা বয়স্ক মানুষের সমস্যাগুলো বড্ড বেশি, মানে আমরা একটু আলোকপাত করি না আর কি। সেই জন্য দেবশ্রীদিকে অনেক অনেক থ্যাংক ইউ, আজকে অনেক কিছু জানলাম আমরা। তো ওভারঅল আজকে এই পর্যন্তই প্রোগ্রামটা শেষ করছি, আবার পরের কোনো নিউট্রিয়াটা নিয়ে আবারও দেখা হবে। থ্যাংক ইউ দিদি।